এখন একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, যারা সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখছি যে প্রতিদিন তারা আলোচনায় বসছে। এর মধ্যে প্রায় 20টার মতো আলোচনা হয়েও গেছে। তারা বসছে, কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো দল একমত হচ্ছে, কোনো কোনোটাতে একমত হচ্ছে না, কিছুতে আংশিক একমত হচ্ছে। আবার কয়েকটা ক্ষেত্রে দেখলাম যে বিএনপির মতো দল তারা ওয়াক আউট পর্যন্ত করলো, তারা আলোচনা অংশই নিতে চায় না। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এর মাধ্যমে আমরা আসলে কি পেতে যাচ্ছি? অনেকে এমনও বলছেন, এই আলোচনা, এই সংস্কার আলোচনা যারা কোঅর্ডিনেট করছেন, যারা এতে মূলত সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসছেন, এখানে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী আছে, মানে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এদেরকে। আবার কিছু এনজিও আছে। আবার অনেকে বলছেন যে ওই সমস্ত লোকের সংস্কার আমরা কেন মানবো। পলিটিক্যাল পার্টিগুলি বলছে যে আমরা সংস্কার আমরাই করব, বিএনপি বলছে আমাদের তো 31 দফা আগেই দেওয়া আছে। তো এই সব মিলিয়ে সংস্কার কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন? এই সংস্কারে কার লাভ হচ্ছে বলে আপনি মনে করেন? এবং আলটিমেটলি পলিটিক্যাল পার্টিগুলো শেষ পর্যন্ত এই সংস্কার কতটুকু রক্ষা করবে, আপনি সব মিলিয়ে কি ভাবছেন? জনাব মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের বাংলায় একটা প্রবাদ আছে। এই প্রবাদটা হচ্ছে এরকম, বলা হয় যে ঝগড়াঝাটি আলোচনা যাই না কেন, তাল গাছটা আমার। তার মানে হচ্ছে অনেকেই নানা ধরনের আলোচনা সংলাপ বলেন, অনেক কিছু করেন, সালিশ করেন, বিচার করেন, কিন্তু একটা পক্ষ চেষ্টা করেন তাল গাছটার অধিকার নিজের পক্ষে রাখতে, অর্থাৎ নিজের স্বার্থকে সংরক্ষিত রাখতে। এখন দেখেন, আমার কাছে মনে হয় এই সংস্কার প্রক্রিয়ায় একটা কোথাও না কোথাও একটা আসলে ভেতরে ভেতরে একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনার কথাটা কেউ বলছেন না। আমি আপনাদের ছোট বই দেখাই। হ্যাঁ, আমার কাছে একটা বই আছে, আমি শিক্ষক মানুষ, আমি একটু পড়াশোনা করি। এই বইটা হচ্ছে হারানো লেখা। বইটা লিখেছেন আহমদ ছফা। আহমদ ছফার মৃত্যুবার্ষিকী ছিল গত 28 জুলাই, এই মাত্র 2 দিন আগে। আমি আহমদ ছফাকে একজন খুবই শক্তিশালী লেখক এবং আউটস্পোকেন, কি বলবো, বুদ্ধিজীবী বলে আমি মনে করি আর কি। আহমদ ছফা 1996 সালের 23 অক্টোবর একটা লেখা লিখেছিলেন বাংলা বাজার পত্রিকায়। সেই পত্রিকায়, সেই লেখায় তিনি বলছেন, সাম্প্রতিককালে এনজিও নির্ভর ধনতান্ত্রিক ধারাটি তেজি হয়ে ওঠার ফলে রাষ্ট্রযন্ত্রে এনজিও গুলো তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে। এখন এনজিও আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের একটি পরিচিত এবং প্রয়োজনীয় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দেখেন, 1995 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়, তখন এনজিওদের একটা সংগঠন, তার নাম হচ্ছে অ্যাডাপ, সেই সংগঠন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল। এবং তারপর থেকেই রাষ্ট্রযন্ত্রে এনজিও জীবীদের, এনজিও এলিটদের আপনার প্রভাব বিস্তারের একটা প্রক্রিয়া কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যতগুলো আপনার তত্ত্বাবধায়ক বলেন, অন্তর্বর্তী বলেন, অস্বাভাবিক সরকার গঠিত হয়েছে, তাতে এই এনজিও এইডসদের বা এনজিও জীবীদের আহ একটা কিন্তু বড় ধরনের আপনার হিস্সা ছিল, বড় ধরনের অংশগ্রহণ ছিল। আমি এটাকে অন্যায় বলছি না, আমি একটা অপরাধ বলছি না। এনজিও সেক্টরে যারা চাকরি করেন তারা অবশ্যই অত্যন্ত গুণী হতে পারেন, অবশ্যই যোগ্য হতে পারেন, অবশ্যই এই জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ এবং অধিকার সবই তাদের আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই এনজিও তন্ত্রের লোকজন, এনজিও জীবীরা গণতন্ত্রের ধারাটাকে আপনার দুর্বল করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কোনো প্রক্রিয়ার মধ্যে আছে কিনা। আপনি যদি কখনো আহমদ সফর সাহেবের এই লেখাটা পড়েন, এই লেখাটা শিরোনাম হচ্ছে আপনার এনজিও প্রসঙ্গে কিছু কথা। আপনি 1996 সালে তিনি লিখেছেন যে এনজিওর যারা কর্তা ব্যক্তি, তারা রাষ্ট্রযন্ত্রে কিভাবে প্রভাব বিস্তার করতে চান বা চেষ্টা করছেন, তার একটা বড় একটা আপনার ইঙ্গিত এই লেখাটার মধ্যে আছে। তাহলে আমি কি এখনো আপনাকে কি আপনি ওটা বলতে, দেখছেন? এখনো কি আপনি সেই প্রবণতাটার একটা চূড়ান্ত রূপ দেখতে পাচ্ছেন? আমি তো তাই দেখি। আমি তো তাই দেখি। তবে এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু রাজনীতিবিদরা ক্রমাগত ব্যর্থ হয়েছে। 91 পরে 96 সময়েও আপনার রাজনীতিবিদরা আপনার ব্যর্থ হয়েছেন, 2006 সময়ে, 7 সময়েও ব্যর্থ হয়েছেন, 2024-এও হয়েছেন। অর্থাৎ রাজনীতিবিদদের ব্যর্থতা, রাজনীতিবিদদের ক্ষমতা লিপ্সা
এবং রাজনীতিবিদদের আপনার গণতন্ত্রের প্রতি হচ্ছে আপনার আস্থাহীনতা, সেটা যখনই প্রকট হয়েছে, যেটা যখনই প্রবল হয়েছে, তখন কিন্তু এই এনজিও তন্ত্রের বা এনজিও এলিটদের রাষ্ট্রের উপর প্রয়োজন হয়ে পড়েছে, তারা দায়িত্ব পালন করেছে। আমি বলছি না তারা 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 যথাযথ ভূমিকা রাখেননি, আমি বলছি না তারা যথাযথ ভূমিকা রাখতে পারেন না, তা কিন্তু নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এরকম যে এনজিও তন্ত্র, এনজিও এলিটরা, তারা কি গণতন্ত্রের ওপর, তারা কি আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছেন কিনা, ভোটাধিকার ছাড়া বা ভোট প্রাপ্তির প্রভিশন ছাড়া? তো আমার কাছে কেন যেন মনে হয় এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এমন একটা প্রবণতা বা চেষ্টা থাকতে পারে, যেটা আমি আপনাকে বলি আজকে, যেটা বাংলাদেশের কোন রাজনৈতিক দলই মানবে না। বিএনপি তো মানবেই না, আওয়ামী লীগ তো আরো মানবে না, হ্যাঁ, তারপর আপনার জামাত এনসিপি তারাও মানবে না। তো সো এই চেষ্টাটার আমি আমি সফলতা খুব কম দেখি, আমার কাছে মনে হয় এই চেষ্টাটা সফল হবে না। আহমদ মোস্তফা এনজিওদের এই উত্থান নিয়ে অথবা এনজিওদের যে প্রবণতাকে নিয়ে যে কথা বলেছেন 96 সালে, আপনি কি এখন বর্তমান সময়ে সেই প্রক্রিয়ারই একটা মানে আপনার চরম একটা অবস্থান দেখছেন কিনা? মানে এনজিওরাই সংস্কার করছে, এনজিওরাই শাসন করছে, এই ধরনের কিছু একটা দেখছেন কিনা? যদি দেখে থাকেন তাহলে এর পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন? এবং বারবার নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটাও কি একটা অজুহাত কিনা? ওকে, আমি খুব ছোট্ট করে বলে দেখেন, বাংলাদেশে কিন্তু রাজনীতিবিদরা বারবার ব্যর্থ হয়েছেন। তারা ধরেন 96 সালের আগেও ব্যর্থ হয়েছিলেন। এরশাদের পতনের পরে তো একটা অন্তর্বর্তী সরকার হয়েছিল, 96 সালেও ঐক্য মধ্যস্থতা ব্যর্থ হয়েছেন, 2007-এর সময় ব্যর্থ হয়েছিলেন, 25-এও ব্যর্থ হয়েছে। তার মানে হচ্ছে রাজনীতিবিদদের ক্ষমতায় আঁকড়ে থাকা, টিকে থাকা, ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার আমি বলবো যে একনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক আচরণ করা, এটা কিন্তু বারবার ঘটছে আমাদের সমাজে। এবং যে কারণেই এই অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেটা কিন্তু আপনার প্রয়োজন সমাজে বারবার দেখা দিয়েছে। এবং সেখানে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা যারা এনজিও এলিট থেকে শুরু করে নানা পেশার মানুষ, তারা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তারা কিন্তু এই দেশের জন্য, জাতির জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সেই অবদানটাকে স্বীকার করতে হবে। কিন্তু মূল কথা হচ্ছে, এই অবদানের পাশাপাশি এনজিও জীবীরা, এনজিও এলিটরা, তারা কি গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে, তাদের আধিপত্যটাকে বেশি শক্তিশালী করার চেষ্টা করছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে কেন যেন মনে হয় এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেরকম কোন একটা চেষ্টা থাকতে পারে, যেটা 96 সালে আপনার জনাব আহমদ ছফা আপনার ইঙ্গিত করেছিলেন। আমি ছোট্ট করে বলি আপনাকে, আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংস্কার প্রক্রিয়া সফল হওয়ার সম্ভাবনা খুব কম। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ এটা তারা যা করতে চাচ্ছেন, যা চাপিয়ে দিতে চাচ্ছেন, তাতে রাজনৈতিক দলগুলোর অধিকার বা রাজনৈতিক দলগুলোর সামর্থ্য ক্ষুণ্ণ করার চেষ্টা আছে। হ্যাঁ, এটা হয়তো রাজনৈতিক দলকে কর্তৃত্ব পরায়ণ হতে আপনার বাধা তৈরি করবে, কিন্তু আবার এটাও ঠিক, এটা অপোজিটে আবার যারা আপনার অগণতান্ত্রিক, এনজিও তান্ত্রিক বা সমাজের এলিট শ্রেণী, যারা এখন দেশ পরিচালনা করছে বলে আমরা মনে করছি, তাদেরকে একটা নিরঙ্কুশ ভাবে শক্তিশালী করার প্রক্রিয়া এর মধ্যে আছে বলে আমার ধারণা, যেটা আসলে কারোর জন্যই ভালো নয়। জি। আচ্ছা, আমি একটু এবার একটা অন্য প্রসঙ্গে আসছি। অন্য প্রসঙ্গটা এই ধরনের যে আপনি এই ধর্মীয় যে আমাদের এখানে যে সম্প্রীতি অথবা ধর্মীয় যে